হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কিছু নিনজা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রোজায় একদিন কাজ করে পুরা মাস কিভাবে আপনারা স্বচ্ছন্দে থাকবেন সেটাই দেখাবো। দেখাবো লেবু কিভাবে সংরক্ষণ করে আপনারা পুরা মাস খেতে পারবেন এবং ২ মাস পর্যন্ত ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। বুট কিভাবে একদিন করে বা ছোলা একদিন করে পুরা মাস আপনারা সংরক্ষণ করে রোজার দিনটা নামাজ বন্দী করতে পারবেন। সঙ্গে দেখাবো নিনজা টেকনিক, রসুন ছেলার নিনজা টেকনিক এবং আদা রসুন কিভাবে পেস্ট করে রাখা যায় সেটা দেখাবো। আর পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করা যায় পুরা মাসের জন্য, রোজায় কিন্তু এটা একটা বিরাট ঝামেলার কাজ, সেটা দেখাবো। আর মাছ ভেজে আপনারা কিন্তু সুন্দর করে একেবারে রাখতে পারবেন রোজার মাসটা। একদিন মাছ ভেজে পুরা মাস খাওয়া যাবে। আর এই যে রোজার শুরুতেই যদি আমরা এই কাজগুলো করি, বিশেষ করে ঘি বানিয়ে রাখি, এরকম গাওয়া ঘি ঘরেই তৈরি করা যায়, তার একটা ছোট্ট টিপস দেখাবো। আর দেখাবো লেবুর রসটা কীভাবে রাখলে বাচ্চারা পর্যন্ত আপনাদের এই শরবতটা বানিয়ে দিতে পারবে আর কি। তো চলেন, এখন আদা রসুন নিয়ে অনেকেরই ঝামেলা থাকে যে আদা রসুন পেস্ট করে রাখলে সবুজ হয়ে যায়, কিভাবে এটা সাদা করে রাখা যায় সেটা দেখাবো। আর আদা রসুন কিন্তু কিনে রাখলে ঘরের মধ্যে সেটা কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো সব কিছুই সংসারের কাজ যদি আমরা একটা দিন মাত্র গুছাই নিতে পারি, পুরা মাস আপনাদের একেবারে স্বচ্ছন্দে কাটবে আর অনেক অপচয় রোধ হবে। এখনও কিন্তু আমি রোজা শুরু হওয়ার আগে যে কাজটা করি সেটাই দেখাবো। এখানে বেশি করে আমি পেঁয়াজ কিনে নেই, রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই আমি বেশি বেশি করে কিনে, বিশেষ করে লেবু, কারণ লেবুটা কিন্তু যদি কিনে রাখা যায় সব কিছুই ফ্রিজেও জায়গা থাকে না। আর কিন্তু একদম শেষবেলায় যে বিশেষ করে রান্নার সময় শরবত বানানোর আগে আগে কিন্তু আমাদের ভীষণ টাফ হয়ে যায়, একদিকে লেবু কাটা আর একদিকে পেঁয়াজ কাটা, রসুন ব্লেন্ড করা, এইসব কিন্তু খুবই ঝামেলার কাজ। এই কাজগুলো আমরা একদিনই করে ফেলবো, তাহলে পুরা মাসটা স্বচ্ছন্দে কাটবে। ছুটির দিনগুলোতে বাজারটা করে নিয়ে এসে সবগুলোই আমরা সুন্দর করে কেটে, বিশেষ করে আদাটা সুন্দর করে ছিলে নিয়ে কুচি করে কেটে বিভিন্ন উপায়ে রাখবো, কারণ হালিমের জন্য একমতো লাগে। বাচ্চাদের টিকেনের রান্না, বিশেষ করে চাইনিজ চিকেনগুলোতে কিন্তু আদা লাগে, তারপরে হালিমে আদা আলাদা লাগে, আবার আমরা চা খাওয়ার জন্য একমতো লাগে, আর রান্না মাংস টাংসের জন্য আলাদা লাগে। সব কিছু কীভাবে সুন্দর করে রাখা যায় সেটা দেখাবো। আর পেঁয়াজ নিয়ে সবারই ভীষণ ঝামেলায় থাকে যে পেঁয়াজ কাটা এদিকে খুবই ঝামেলা হয়ে যায়, যেমন আমরা পেঁয়াজুটা বেশি লাগে, মাংস রান্না করতে লাগে, মাছ রান্না করতে লাগে, তো সেই সময় কিন্তু ছিলে করাটা খুবই কঠিন হয়ে যায়। তবে পেঁয়াজ রাখার পদ্ধতি অনেকেই জানে না, কিন্তু এইভাবে যদি পেঁয়াজ রাখেন আমি 100% শিওর আপনাদের পেঁয়াজ ভালো থাকবে এবং রান্নায় আপনারা খুবই দ্রুত গতিতে রান্না সারতে পারবেন আর কি। তো এখানে যেমন দেখাচ্ছি আমি পেঁয়াজটা বেশি করে আমি ছিলে নিয়ে কিছু রাখবো কীভাবে সেটা দেখাবো। তার আগেই প্রথমে জায়গায় লেবুটা কিন্তু আমি ধুয়ে সুন্দর করে সবগুলো লেবু কেটে নিয়েছি, অনেক লেবু একসঙ্গে কমপক্ষে 2 ডজন লেবু নিয়েছি। এই লেবুটা কিন্তু আমি এখন চিপে চিপে রস বের করে নেব। এখানে কিন্তু বিচিটা ফেলে দেব। প্রথমে আমি বিচি সহই করে নেব, তারপর বিচিটা আস্তে করে তুলে ফেলে আমরা কিভাবে একেবারে রসটাকে সংরক্ষণ করব, যেটা আমাদের পুরা মাস, এমনকি আমি সাধারণত রোজা ছাড়াও কিন্তু সব সময় এটা করে রাখি, যাতে আমার রান্নার সুবিধা হয়, তাড়াতাড়ি করতে পারে। এই যে বিচিটা আমি বের করে এক সাইডে রেখে লেবুটা নিলাম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা এই যেটাতে আমরা বরফের রাখি আর কি, এইরকম সবগুলো আমরা ভরে ভরে কিউব করে নেব আর কি। নিয়ে এটা যদি আমরা ডিপ ফ্রিজে 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা রাখার পর তারপর এটা কিন্তু একদম জমে কিউব হয়ে যাবে। এই কিউবটাকে কিভাবে রাখলে বাচ্চারা পর্যন্ত আপনাদের শরবতটা করে দিতে পারবে। হাজব্যান্ডরাও অনেক সময় হেল্প করতে চায়, কিন্তু অনেক সময় তারা এটা কেটে বা হাত কাটার ভয় থাকে বাচ্চাদের বা হাজব্যান্ডের, যারা অভ্যস্ত না আর কি। তাদের যদি এই কিউবটা করে রাখা যায় তারা কিন্তু এটা বের করে সুন্দর করে শরবতটা বানায় ফেলতে পারে। এটা আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রাখার পর দেখেন এটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি এই শক্ত মোল্ডটার থেকে বের করে নিয়ে এরকম একটা বাটিতে ঢালে নিলাম। দেখেন, দেখে মনে হচ্ছে যে সুন্দর একটা কিউব। এইভাবে কিন্তু আদা রসুনটাও করে রাখি আমি। তা এইটাতে প্রথম আমি করে এখান থেকে বের করে নিলাম, নেওয়ার পর এইটা এখন আমি এই যে লেমন জুস অথবা লেবুর রস করে রাখলাম, যাতে যে বাংলা পড়তে পারে সে পারে। বাচ্চারা সাধারণত বাংলাটা পড়তে পারে না, বলতে পারে ঠিকই আমাদের এখানকার বাচ্চারা। কিন্তু আমি তখন এই লেবুর রসটা এই জিপলকে রেখে আমি ডিপ ফ্রিজে আবার ঢুকায় রাখবো।
আমার বাচ্চারা কিন্তু জানে এখন এখান থেকে একটা বা দুটা কতটুকু লাগে বের করে জাস্ট শরবতটা বানাই ফেলবে। এই কাজটা যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমরা অন্য কাজ করতে করতে বাচ্চারা কিন্তু আমাদের ওই কাজটা করে রাখতে পারে। এখানে ঘিটা কিন্তু যদি রান্নার আগ মুহূর্তে আপনার দরকার লাগে তাহলে কিন্তু ঘিটা বানানো সম্ভব হয় না। তা আমি এখানে বাটার কিনে আমি কিন্তু এই যে ঘি বানাই ফেললাম। ঘির কালারটা কিন্তু এরকমই হতে হবে কফির মতো, তাহলে কিন্তু আপনাদের ঘিটা পারফেক্ট হবে। আমার চ্যানেলে জ্যোতিকা কুকিং স্টুডিওতে কিন্তু ২ টা ঘির রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। একেবারে সিম্পল কিন্তু খেতে কিন্তু একেবারে গাওয়া ঘি, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে যদি ঘি করেন তাহলে বাইরের ঘি আপনাদের আর একদমই খেতে ইচ্ছা করবে না। আর একটা জিনিস যেন ছোলা এভরিডে সিদ্ধ করা কিন্তু একটা খুব ভীষণ ঝামেলার কাজ। আমি সবসময় আমি রোজা ছাড়াও কিন্তু আমার ঘরে আমরা লাঞ্চের জন্য নেই যেহেতু, আমি সবসময় আমার প্রেশার কুকার যতটুকু ধরে সেই পুরাটা আমি সিদ্ধ করে নিয়ে ২ কেজি বা ৩ কেজি একসঙ্গে সিদ্ধ করে নিয়ে এরকম বক্স করে ডিপে রেখে দেই অথবা জিপলকে করে রেখে দেই। ২ দিন ৩ দিনের জন্য বের করলাম। তাতে হয় কি ফ্রিজে আপনার জায়গাও কম লাগে আর জিনিসটাও কিন্তু একদম নষ্ট হয় না। অনেক সময় বাচ্চারা খেতে চাইলো না তাহলে বেশি করে বের করলে নষ্ট হয়। আর যদি খেতে চায় তাহলে আমরা পট করে একটা জিপলক অথবা বক্স বের করে মাইক্রোওয়েভে গরম করে নিয়ে আমরা কিন্তু ইজিতেই আমাদের এই ইয়েটা ব্যবহার করতে পারি আরকি। এই টেকনিকগুলো যদি সবারই জানা থাকে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের জীবন হবে খুবই ইজি অ্যান্ড সিম্পল। আর এই পেঁয়াজ নিয়ে প্রত্যেকেরই ভীষণ ঝামেলার কাজ। পেঁয়াজটা কিন্তু আমি সবসময় কেটে এরকম বড় জিপলকে করে এরকম কিন্তু ঢুকায় রাখি জিপলকে ভর্তি করে ১টা ২টা ৩টা জিপলক করি আরকি যতটুকু ধরে। কারণ পেঁয়াজ নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে, গাছ বের হয়ে যায়। আমি একবারে যেহেতু ৪০ পাউন্ড ৫০ পাউন্ড একসঙ্গে কিনি, তখন আমি এরকম করে রাখি যাতে আমার লাইফটা আসলে খুবই ইজি হয়। কারণ আমার ফ্যামিলি বড়, আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত। আর কিছু কিন্তু এরকম আরেকটা জিপলকে করে নিচের ফ্রিজে রাখি। এটা ডিপ ফ্রিজে রাখবো না। এটা আমি যখন মনে করেন একটু সময় আছে তখন এই ছেলাটা বের করে কাটতে কিন্তু একদমই সময় লাগে না, ফটাফট করতে পারেন। আর এই আদাটা কিন্তু আমরা কুচি করে এমনি ফ্রিজে রাখি। আর এই মাছটা কিন্তু রোজার আগে দিন বা ২ দিন আগে আমরা যদি একটু সুন্দর করে ভিজিয়ে একদম জিপলকে করে রাখি তাহলে কিন্তু রোজায় যেহেতু অল্প রান্না করতে হয় তখন ৩টা ৪টা পিস মানুষ অনুযায়ী, বাচ্চারা যদি মাংস খায় শেষ রাতের জন্য আমরা ৩-৪টা পিস বের করে লাউ দিয়ে রান্না করতে পারি বা যেকোনো জিনিস দিয়ে রান্না করতে পারি সবজি দিয়ে। আর যে জিনিসটা এটাতে আপনাদের সবারই উপকার হবে, বিশেষ করে রসুনটা ছেলা কিন্তু খুবই কষ্টকর সবাই ভাবে। তো রসুন করবেন কি মাথা মুখটা কেটে একটু গরম পানির মধ্যে দিয়ে আমরা এরকম করে যদি দিয়ে কিছুক্ষণ কষলায় নেই একেবারে রসুন থেকে কিন্তু পুরা জিনিসটা একদম পরিষ্কার হয়ে যায়। এই রসুনটা পরিষ্কার হয়ে গেলে ভিউয়ার্স এই যে রসুনটা ছেলার পর আমি কিন্তু আদা রসুনের পেস্ট করে রাখি। এই আদা রসুনের পেস্ট অনেকে জানতে চেয়েছে, অনেকেরই নাকি এটা সবুজ কালারের হয়। আমারটা কিভাবে সাদা থাকে পুরা মাস জুড়ে সেটা দেখাবো। আর আমি কিন্তু এরকম ছোট বক্সে করে রসুনটা রেখে শিলে ডিপে রেখে দেব। যদি শাকটা রান্না করতে হয় তখন কিন্তু ছেলার ঝামেলাটা থাকলো না, শুধু বের করে আমি কিন্তু রান্নাতে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আদাটা কুচি করে রেখে দেই চাটা খাওয়ার জন্য। আর এই পেস্টটা করতে গেলে যা লাগে যাতে সবুজ হবে না সেটার জন্য আমি একটুখানি তেল, একটুখানি লবণ আর একটুখানি ভিনেগার দিয়ে, বেশি কিন্তু ভিনেগার দেওয়া যাবে না, তাতে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই করে এভাবে করলে আপনাদের কিন্তু পারফেক্ট হবে এই পেস্টটা।